হয়ে গেছে। প্রত্যেকটি ছাত্ররা এখানে মার খেতে খেতে আজকে তাদের মাথা মুন্ড সব জায়গায় শুধু চিহ্নের দাগ। সুতরাং এজন্যই বলছি, মরতে যখন হবেই লড়াই করে মরতে হবে। যারা আঘাত করতে আসবে ওদেরকেও পাল্টা আঘাত করতে হবে। কাপুরুষের মতো 7 বছর বাঁচতে চাই না, বীর পুরুষের মতো অন্যের বিরুদ্ধে লড়াই করে 1 সপ্তাহ বাঁচতে পারলে 1 সপ্তাহে বাঁচবো। আজকে একা ঘুরে বেড়াচ্ছি। এই সরকারের আমলে সোজা আঙ্গুলে ঘি উঠাতে পারবেন না, ঘি উঠা চলা আঙ্গুল বাঁকা করতে হবে। আজকে আপনাদেরকে বলবো যে এই প্রবাসী যারা দেশের বাইরে আছে তাদেরকে বলবো, প্রবাসীদের অধিকার ভিত্তিক সংগঠন প্রবাসী অধিকার পরিষদের নেতৃত্বে আপনারা সংগঠিত হন। যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর প্রাধান্যতায় তাদের ব্যাকআপেই সরকার ভোট ডাকাতি করে একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আছে, আজকে তারাও নিরাপদ নয়। কারণ সরকার ভোট ডাকাতি করেছে 2014 সাল থেকে, তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। প্রশাসন যদি তাদের সাথে না থাকতো তারা কিন্তু ক্ষমতায় 1 সেকেন্ডও থাকতে পারত না। কিন্তু আমি প্রশাসনের ভাইদেরকে বোনদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আজকে নিরাপদ আছেন? সেনাবাহিনীর একজন মেজরকে পুলিশ গুলি করে মারে, ইউনিকের যুবলীগের নেতা কর্মীরা হাতুড়ি পেটা করে। আজকে এই দেশে কিন্তু কেউ আর নিরাপদ নয়। সুতরাং আপনাদের যদি বোধোদয় হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়ান। পুলিশ ভাইদেরকে বলবো, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন গড়ে তোলা হবে। বন্দুক রেখে জনগণের আন্দোলনের কাতারে সামিল হন। কারণ আমাদের আজকে নিরাপত্তার জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নাই। আজকে আমরা কথা বলছি প্রবাসীদের মুক্তির দাবিতে। প্রবাসীদেরকে তো রেমিটেন্স যোদ্ধা বলা হয়, গোল্ডেন বয় বলা হয়, নানাভাবে তাদেরকে বিশেষায়িত করা হয়। কিন্তু আমরা কি দেখলাম যে করোনাকালীন সময়ে কাজ হারিয়ে কেউ হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে, তারপরে তারা নানাভাবে ওই দেশে সরকার তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাদেরকে প্লেন ভাড়া করে দেশে পাঠিয়েছে। কিন্তু আমাদের দেশের অবৈধ ভোট ডাকাতরা তারা হচ্ছে তাদেরকে গ্রেফতার করেছে। সোজা হিসাব যদি আপনারা মিলাতে চেষ্টা করেন যে প্রবাসীদেরকে কেন গ্রেফতার করা হলো, সোজা হিসাব দেশের মধ্যে মানুষকে মামলা হামলা দিয়ে নানাভাবে কোণঠাসা করে রেখেছে। মানুষ কথা বলতে পারছে না। বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল, তাদের নেত্রীর জামিন নিয়ে সরকার চোর পুলিশ খেলছে, 6 মাস জামিন দিচ্ছে। অর্থাৎ বিএনপিকে একটা মানে বলা চলে যে রশি ঝুলিয়ে দিয়েছে যে তারা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে ভিতরে নেবে। এইরকম একটা বিএনপিকে একটা রশি বেঁধে দিয়ে সরকার একটা মজার গেম খেলছে। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, তাদের নেত্রীর প্রতি তো তাদের একটা সফট কর্নার থাকবে। তারা রাজপথে সোচ্চার হতে পারছে না, আবার তাদের নেতা কর্মীদের নামে মামলা। তো বড় একটা দলকে তো সরকার অলরেডি মাজা ভাঙ্গা করে দিয়েছে। আর যে ছোটখাটো দলগুলো আছে তারা মাঝে মাঝে প্রেস ক্লাব এইখানে ওইখানে কথা বলে, কিন্তু সরকার এটাকে খুব একটা কেয়ার করে না। কারণ তারা মনে করে যেখানে পুলিশ তাদের সাথে, সেনাবাহিনী তাদের সাথে, প্রশাসনের অর্ধেক তাদের সাথে, সেখানে তারা আপনার এই সাধারণ কিছু লোকজন আন্দোলন সংগ্রাম করে কি করতে পারবে। আজকে আরেকটা জিনিস দেখেন, খুবই আশ্চর্যজনক বিষয়, এটা কোনো রাজনৈতিক বিষয় না যে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের কারো ভাই বন্ধু, তাদেরকে গ্রেপ্তার করা হলো। তাদের মুক্তির দাবিতে আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করলাম। অনেকগুলো গণমাধ্যমকে আমন্ত্রণ করা হয়েছে। গণমাধ্যম এখানে ম্যাক্সিমাম ইউটিউব, তারা অনেক আসেনি। কেন আসেনি জানেন? আজকের গণমাধ্যম তো জেলখানায় বন্দী। কোন নিউজ তারা সরবরাহ করবে, কাকে টকশোতে ডাকবে, কার প্রোগ্রাম লাইভ কাস্ট করবে,
কাদের প্রোগ্রাম প্রচার করা যাবে যাবে না এই বিষয়ে সরকার থেকে গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়। যে নির্দেশনা দেওয়া হতো সামরিক স্বৈর শাসক ইরশাদের আমলে প্রত্যেকটি মিডিয়াতে একজন কর্নেল কিংবা মেজর পদমর্যাদার মানে দু একজন কর্মকর্তা থাকতো, কর্মচারী থাকতো, তারা বলতো এই নিউজ প্রকাশ করা যাবে না, এই নিউজ শেষ পেজে নিয়ে আসেন, এই নিউজ ছোট করেন, এইভাবে ইনস্ট্রাকশন দিত। আজকেও অলিখিত ভাবে এই অবৈধ সরকারের সহচররা তাই করছে, গণমাধ্যমের টুটি চেপে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক কাজল, তাকে এই সরকার গুম করে তাকে সীমান্তের ওপারে ফেলে দিয়েছিল। ওপারে তো সরকার ফেলে দেওয়ার সক্ষমতা নাই, আরেক দেশে কিভাবে সরকার নিয়ে যাবে চিন্তা করেন। তাহলে কিভাবে গেল? উড়ে গেছে? সে কি প্লেনে গেছে? না, কারণ এই দেশ থেকে গুম করে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য এখানেও একটা বিশেষ বাহিনী রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোক, তারা এখানে সব বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা বলেছে কিংবা সালাউদ্দিনের কথা বলেছে, স্থায়ী কমিটির সদস্য একটা দলের, তাকে আপনার সীমান্তের ওপার ফেলে দিয়েছে। আজব, তাকে গুম করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে তাকে তুলে নিয়ে গেছিল। সে কিভাবে ভারত গেল? কারণ এই সরকার টিকে আছে ভারতের দাবিদারি করে, প্রশ্রয়ে। এবং আপনারা যদি দেখেন, এখন যদি বলি একটা শ্রেণী আঘাত পাবে, কিন্তু আপনারা দেখেন একটা সম্প্রদায়ের লোক, তার সংখ্যায় অল্প, কিন্তু প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পদায়ন করা হয়েছে। এখানে একজন ছাত্র বন্ধু বলেছে যে 21 জন কর্মকর্তাকে ডিঙ্গিয়ে তাকে পদায়ন করা হয়েছে, 42 জন সরি তাকে পদায়ন করা হয়েছে। অনেকের ধারণা এই সমস্ত যে নিয়ম লঙ্ঘন করে যে পদায়নগুলো করা হয়, এর পেছনে বাহিরের ইন্ধন থাকে। বিশেষ করে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন যে এই সমস্ত পদায়ন খুনের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা বাহিনী জড়িত। যেটা জাফর চৌধুরীও প্রায় বলে থাকেন, এছাড়া আর কোনো রাজনৈতিক দলগুলো ওইভাবে বলে না, কারণ তারা তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের জন্য রাজনীতি তো করে না। আজকে 338 জন প্রবাসী ওই কোনো রাজনৈতিক দল তো তাদের পক্ষ নিয়ে কথা বলছে না, দু একজন এনজিও কর্মী কথা বলছে, আর আজকে আমরা এই ছাত্র যুবক তরুণরা আমরা কথা বললাম। আমাদের তো কোনো স্বার্থ নেই, তারা তো আমাদের কোনো আত্মীয় না। বিবেকের কারণে মানুষের প্রতি মানুষের দায়িত্ব হিসেবে একজন বিবেকবান মানুষ হিসেবে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি। রাজনৈতিক দলগুলো তো করে নাই। এই সরকারের আমলে অসংখ্যবার বিদ্যুতের দাম, পানির দাম বাড়ানো হয়েছে। কয়টা রাজনৈতিক দল প্রোগ্রাম করেছে? যদি কিছু বাম সংগঠন কিছু প্রোগ্রাম করেছিল, বাস্তব কথা আছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সরকার একটা নেগোসিয়েশনে নিয়ে গেছে, যে কারণে তারা সরকার অসুবিধায় পড়ে, বিভ্রান্তিতে পড়ে, এমন প্রতিবাদ তারা করতে চায় না। এবং এই সরকারকে বলে ভুয়ার সরকার, অর্থাৎ তারা গায়ে লাগায় না কিছু, আপনি যাই বলেন তারা পাত্তা দেয় না। কিন্তু এই সরকারকে কিন্তু আবার আমরাই পাত্তা দেওয়াছি, বাধ্য করেছি। আমরা আপনারা দেখেছেন সেই পুরা সংস্কার আন্দোলনে তারা দাবি মানবে না, তাদেরকে দিয়ে মানিয়েছি, কারণ আমাদের সাথে ছাত্র বন্ধুরা ছিল। সুতরাং আপনাদেরকে একটা কথাই বলতে চাই, খালি বক্তব্য দিলে কাজ হবে না। এখানে যে কজন মানুষ আছেন, আপনারা যদি ডেডিকেটেড থাকেন, আপনাদেরকে নিয়ে অনেক বড় বড় দাবি আমরা আদায় করতে পারবো। আজকে এখানে ঘোষণা দিলাম, এই প্রবাসীদের যদি অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি না দেওয়া হয়, আজকে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিমুখে যাব বিক্ষোভ মিছিল নিয়ে। যে কল্যাণের নামে ওই আহাম্মকটা কি কল্যাণটা করছে, কল্যাণ করছে নাকি অকল্যাণ করছে? প্রবাসীরা যে তাদের কল্যাণের জন্য ফি দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা জমা হয়েছে, সেই টাকা কি করা হয়েছে, কার পেটে যাচ্ছে, কোথায় ভাগ বাটোয়ারা হচ্ছে, সেই জবাব আজকে ওদেরকে দিতে হবে। এবং প্রবাসীদের বিপদের দিনে অন্যায়ভাবে যখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন প্রবাসীদের জন্য তারা কি করছে, এই জবাব দিয়ে ওদেরকে করতে হবে। আমরা বিক্ষোভ মিছিল ওখানে যাব। পরবর্তী কর্মসূচি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। শেষ কর্মসূচি হবে গণভবন, বঙ্গভবন।